আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি মহান আল্লাহ তাআলা তোমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন এবং আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমরা শিখব খতিয়ানের ঘর আঁকানো, যেভাবে আমরা শিখেছিলাম আল্লাহর রহমতে চাবেদার ঘর আঁকানো এবং অন্যান্য হিসাব বা অ্যাকাউন্টিংয়ে ম্যাথ কীভাবে করতে হয় বিগত ক্লাসগুলোতে। আমরা গত ক্লাসে বুঝেছি যে খতিয়ান বলতে কি বোঝায়। আমি চেষ্টা করেছি আল্লাহ তাআলার রহমতে খুব ইজি ওয়েতে বোঝানোর জন্য তোমাদের। ইনশাল্লাহ আশা করি খতিয়ান জিনিসটা কি, কনসেপ্টটা কি, খতিয়ানটা কেন এসেছে হিসাব বিজ্ঞানে, এই জিনিসটা তোমরা ক্লিয়ার। আজকে আমরা তাহলে এই খতিয়ানটা আমাদের তো করতে হবে। আমরা খতিয়ান বলতে যেটা বুঝেছি সেটা হচ্ছে সাজিয়ে গুছিয়ে হিসাবগুলোকে সেপারেট করে করে এন্ট্রি দেওয়া। যেভাবে একটা লাইব্রেরিতে বিভিন্ন তাকে বইগুলো সাজানো থাকে, ভাগ ভাগ করা থাকে, সেপারেট করা থাকে সহজে খুঁজে পাওয়ার জন্য, ঠিক হিসাব বিজ্ঞানেও সহজে হিসাবগুলো, প্রতিটা হিসাব সহজে যেন খুঁজে পাওয়া যায়, এজন্য প্রতিটা হিসাবের নামে আলাদা আলাদা করে একটা করে ঘর তৈরি করতে হয়। সেই ঘরের ভিতরে ওই হিসাব রিলেটেড বিগত যতদিন আমরা হিসাব করেছি সবগুলো একটা সামারি আকারে দেওয়া থাকে। আমরা এক নজরে দেখেই ফলাফল নির্ণয় করতে পারবো, বা সেখান থেকে ইনফরমেশন নিয়ে ইজিলি আমরা ফলাফল নির্ণয় করতে পারবো। এবং এই কারণেই খতিয়ানকে বলা হয়েছিল কি, আমরা গত ক্লাসে পড়েছিলাম সকল হিসাব বিজ্ঞানে যতগুলো বই রয়েছে, জাবেদা বই, আরও পরবর্তী আসতেছে রেওয়া মিল, উদ্ধৃতপত্র, সকল বইয়ের রাজা বলা হয় হিসাব বিজ্ঞানের এই খতিয়ানকে। কারণ এখান থেকে ইনফরমেশনগুলো পরবর্তীতে বিভিন্ন জায়গায় আমরা কাজে লাগাবো। তাহলে আমরা খতিয়ান যদি করতেই হয়, ওই ছকগুলো ঘরগুলো কীভাবে আঁকাতে হয় সেটা আমাদের শেখা দরকার অবশ্যই। আজকে আমরা দুইটা ঘর আঁকানো শিখব, কিন্তু আমি দুইটা শেখাচ্ছি এই কারণেই, কারণ জেনে রাখা ভালো। যে কোনো বিষয়ে একদম পরিপূর্ণ নলেজ থাকলে অনেক ভালো হয়, পরবর্তীতে তোমাদের ডিসিশন নিতে সুবিধা হয় যে আসলে আমার কোনটা ভালো হবে। এই জিনিসটা কেন বললাম, অনেক স্টুডেন্টস আছে আমি দেখেছি, যেমন আমার কাছে যেটা ভালো লাগতো যে হিসাব দুইটা পদ্ধতি আছে খতিয়ানের, তার মধ্যে দ্বিতীয় পদ্ধতি যেটা পরবর্তীতে এসেছে আধুনিক হিসাব বিজ্ঞানে, সেটা হচ্ছে চলমান জের ছক পদ্ধতি। নাম আমরা আসতেছি, ওইটা আলোচনা করব। তো ওই চলমান জের ছক পদ্ধতি মূলত হচ্ছে আধুনিক পদ্ধতি হিসাব বিজ্ঞানে খতিয়ানে যে আমরা ঘর তৈরি করবো সেগুলো করা। তো আমার কাছে ওইটা খুব ইজি লাগতো, বাট আমরা শিখেছিলাম কিন্তু দুইটাই, স্যার আমাদের শিখিয়েছিলেন দুইটাই। আবার আমাদের ব্যাচেরই অনেক স্টুডেন্টস, আমার অনেক বন্ধু, তারা আবার টি ছক খুব ফেভারিট, তারা টি ছক ছাড়া ম্যাথ করবে না, এরকম অবস্থা। তো স্যার এখানে কোনো বাধ্যতামূলক করে দেয়নি, যে যার মতো করবে, কারণ দুইটাই তোমার হচ্ছে সঠিক এবং দুইভাবে করলেই রেজাল্টটা আসবে, যার কাছে যেটা ইজি লাগে। তো তোমাদের ইনশাল্লাহ আমি এই জন্য দুইটাই শিখাবো। তোমাদের যার কাছে যেটা ইজি মনে হয়, আল্লাহ যেটা তোমাদের কাছে ইজি মনে করিয়ে দেয়, তোমাদের কাছে মনে হবে যে না এটাতে আমি সহজ লাগতেছে এবং এটাতে আমি ভালোভাবে করতে পারবো খতিয়ান, তোমরা ওইটাতেই করবে ইনশাল্লাহ। ফার্স্টে আমরা সনাতন পদ্ধতি বা প্রাচীন পদ্ধতি, হিসাব বিজ্ঞানের আগে, আধুনিক হিসাব বিজ্ঞানের আগে কিভাবে খতিয়ান করা হতো, একটা খতিয়ান লিপিবদ্ধ করা হতো, খতিয়ানে হিসাব বিজ্ঞানের হিসাবসমূহ আলাদা আলাদাভাবে কীভাবে লেখা হতো, এন্ট্রি দেওয়া হতো, সেটা আমরা শিখবো আগে। তো আমাদের তাহলে ওই ঘরের নামটা হবে হচ্ছে কি, সনাতন পদ্ধতিতে আমাদের খতিয়ানের যে ঘরটা, এটার নাম হচ্ছে টি ছক। আমি লিখে দিচ্ছি টি, এই যে ইংলিশ অক্ষর টি আছে না, টি ছক। এটা হচ্ছে হিসাব বিজ্ঞানে খতিয়ান নির্ণয়ের সনাতন পদ্ধতির নাম। কেন টি ছক? কারণ আমরা এখন সনাতন পদ্ধতিতে যে ঘরটা আমরা আঁকাবো, এটা দেখতে কিছুটা টি আকৃতির মতো। টির যেমন দুই পাশে দুইটা এই যে মাথা বের হয়ে গেছে, ওই ঘরটাও সেম এরকম, দুই পাশে দুইটা পক্ষ থাকে, যেমন একটা দাগ, দুই পাশে দুইটা পক্ষ। সনাতন পদ্ধতির যে খতিয়ানের ঘরটা, সেটাও আমাদের মাঝখানে একটা দাগ থাকবে এবং দুই সাইডে দুইটা পক্ষ বা দুইটা ঘর থাকবে। তো এই কিছুটা সিমিলারিটিস রয়েছে টির সাথে, এই জন্য এটা নাম দেওয়া হয়েছিল টি ছক, যেটা হিসাব বিজ্ঞানের সনাতন পদ্ধতি। তাহলে আমরা আঁকিয়ে ফেলি, ঠিক আছে? হিসাব বিজ্ঞানের সনাতন পদ্ধতি হবে হচ্ছে, যেহেতু বললাম টির মতো দেখতে হবে, তাহলে ফার্স্টে কিন্তু আমরা এই যে এঁকে নিলাম, ঠিক আছে? দেখতে কিন্তু টির মতো লাগতেছে না? এখন জাস্ট আমরা ঘর আঁকিয়ে ফেলবো, সিম্পলি আমরা জাস্ট ঘর আঁকিয়ে ফেলবো একটা। তো এই যে ঘরটা আঁকিয়ে ফেললাম, মাঝখানে একটা থাকবে এবং দুই পাশে দুইটা ঘর থাকবে, এবং এই প্রতিটা ঘরের ভিতরে আবার কিছু কলাম থাকবে। এই ঘরের ভিতরে কলাম থাকবে, এই পাশে ডান পাশের এই ঘরের ভিতরে কলাম থাকবে। কয়টা করে কলাম থাকবে? 4টা করে। জাবেদার যে ফরম্যাটটা রয়েছে, হিসাব বিজ্ঞানের প্রতিটা ফরম্যাট প্রায় সেম। একটা জিনিস মাথায় রাখবে যে কখনো ঘর নিয়ে যেন তোমার কনফিউশন না তৈরি হয়। তোমরা কিছু কিছু বিষয় আছে যেগুলো সবগুলো থাকবেই কমন, যেমন ম্যাক্সিমামই থাকে আর কি, যেমন তারিখের ঘর কিন্তু
তোমার অনেক জাবেদার বইতেই তোমরা পাবে। প্রথমে একটা ঘর থাকবে, সেটা কি তারিখ, জাবেদা তো ছিল আমাদের তারিখ। এরপরে এই পাশে আমরা দিয়ে দিলাম একটা তারিখ। টিসক আকার পদ্ধতি, এ পাশে যা হবে ওই পাশেও তাই হবে, যে যে ঘর হবে 4টা, ওই পাশেও সেম ভাবে 4টা ঘর হবে। আচ্ছা, তাহলে এই পাশে আমরা তারিখের একটা দাগ দিলাম, আমরা একটা হেডিং এর জন্য দাগ দিয়ে নিই, ঠিক আছে, শিরোনাম লিখবো আমরা এই ঘরে, এই রতে। তাহলে এই পাশে তারিখ, আমরা তারিখ লিখে নিই, সংক্ষেপে তান। এই পাশেও আমরা কি দিলাম, তারিখের ঘর দিলাম। এরপরে যেটা আসবে, এখানে আসবে একটু, এরপরে একটু বড় করে দিতে হবে, তারিখের পরের ঘরটা একটু বড় হবে, এটা আমরা একটু বড় করে দিলাম। এই পাশেও সেম একটু বড় করে আরেকটা দিলাম, এটার নাম হবে বিবরণ। এটার নাম হবে কি, বিবরণ। তারিখ, এরপরে ঘরটা হবে বিবরণ। এবং এরপরে যতটুকু থাকবে এটাকে আমরা মোটামুটি একটু চিকন করে একটা দিব। জাবেদার যেমন আমরা খতিয়ান পৃষ্ঠা লিখতাম, জাবেদা ঘর, তোমরা দেখে অনেকটাই জাবেদা ঘরের মতো লাগতেছে, তাই না? মানে এই এক সাইড দেখলে, এই সাইড যদি আমরা বাদ দিই, শুধু এক সাইড দেখলে আমাদের কিন্তু জাবেদার মধ্যে, জাবেদা তো তারিখ আছে, এরপরে বিবরণ আছে, এরপর কি আছে, খতিয়ান পৃষ্ঠা লিখতাম আমরা। এরপরে আমরা লিখতাম এই টাকার ঘর, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আচ্ছা, এই পাশে যেমন আমরা একটা চিকন করে দাগ দিলাম, এই পাশেও আমরা একটা চিকন করে দাগ দিয়ে দেবো, কলাম দিয়ে দেবো। এবং এই কলামের নামটা হবে হচ্ছে জাবেদা পৃষ্ঠা। দেখো কিছুটা কিন্তু তোমরা মিল খুঁজে পাচ্ছ, তাই না? যে হ্যাঁ ভাই, আমরা তো জাবেদা যখন ঘর করেছিলাম তখন আমরা লিখতাম তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা। খতিয়ানে এসে আমরা করতেছি তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা। কেন হলো এমন? কারণ ওই যে বলেছিলাম ইন্টার কানেক্টেড। খতিয়ান গত পর্বে যেটা বলেছি যে হিসাব বিজ্ঞানের প্রতিটা ধাপ, প্রতিটা অধ্যায়, প্রতিটা বই একটা আরেকটার সাথে কি রিলেটেড। একটা না করলে আরেকটা কিন্তু করতে গেলে তুমি বাধাগ্রস্ত হবে। আমরা জাবেদা যদি না করতাম, খতিয়ান তাহলে করতে পারতাম না। কেন? কারণ এই যে জাবেদার পৃষ্ঠা আছে, এই পৃষ্ঠা নাম্বার আমরা কোথায় পাবো? জাবেদা বইতে পাবো। তাহলে জাবেদা যদি নাই করি তাহলে আমরা খতিয়ান করবো কিভাবে? আবার জাবেদার ওখানে কিন্তু আমাদের খতিয়ান পৃষ্ঠা আছে, তো ওইটা আমরা যখন খতিয়ান করবো তখন খতিয়ানের পৃষ্ঠা নাম্বারগুলো ওখানে আমরা দিয়ে দিব। কারণ জাবেদা থেকেই তো মূলত আমাদের খতিয়ান করতে হয়। তাহলে জাবেদা থেকেই যদি খতিয়ান করতে হয়, যখন আমরা জাবেদার যে হিসাবগুলো আমরা খতিয়ানে আনবো, সাথে সাথে আমরা খতিয়ানের ওই বই নাম্বার বা পৃষ্ঠা নাম্বারটা আমরা জাবেদার ঘরে লিখে দেবো। এই পৃষ্ঠা নাম্বার নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, এটা মূলত আমাদের বোঝানোর জন্য বলতেছি। মানে পড়ালেখার জন্য, স্টাডির জন্য, ক্লাস 9ম, 10ম, 11, 12 বা তোমার অনার্স লেভেলে কোনো জায়গাতেই তোমাদের এই পৃষ্ঠাগুলো দিতে হবে না। এটা একটা নিশ্চিন্ত থাকো তোমরা। জাবেদার পৃষ্ঠা, খতিয়ান পৃষ্ঠা, এগুলো নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নেই। এগুলো সাধারণত রিয়েল লাইফে, বাস্তব জীবনে, ব্যবসায়ের ক্ষেত্রে তখন লাগে, তখন ট্র্যাক করার জন্য লাগে যে আমরা তো আগে তো ম্যানুয়াল ছিল সবকিছু, এখন তো সফটওয়্যার মাধ্যমে হচ্ছে সবকিছু আল্লাহর রহমতে। আগে তো ম্যানুয়াল ছিল, খাতা কলম নিয়ে করতে হতো, অনেক বই হতো, তো খুঁজে পেতে সমস্যা হতো ব্যবসায়ীদের। তারা কি করতো, এই যে পৃষ্ঠা নাম্বার দিয়ে রাখতো। তখন যদি কোনো হিসাবের, এই যে সাপোজ এটা একটা হিসাবের করতেছে খতিয়ান, সাপোজ ভাড়া হিসাবের, তো এই ভাড়া হিসাবের এই তারিখের লেনদেনটা কত পৃষ্ঠায় আছে, কত পৃষ্ঠা থেকে আমরা এনেছি, জাবেদা থেকে খতিয়ান এনেছি, তখন তারা ইজিলি ওই পৃষ্ঠাগুলো চলে গেলেই পেয়ে যেত যে ভাড়া এই হয়েছে জাবেদা। বোঝা গেছে? তাহলে এখন আমাদের লাগতেছে না, তোমাদের জাস্ট বুঝিয়ে দিলাম যে কেন জাবেদা পৃষ্ঠা খতিয়ান বইতে আসলো এবং জাবেদা বইতে কেন খতিয়ান পৃষ্ঠা একটা ঘর রয়েছে। মূলত এই ঘরটা কোন কাজে আসে না আমাদের পড়াশোনার লাইফে। তাহলে আমরা দিয়ে দিলাম, এই হচ্ছে রিলেটেড, এই জন্য আমরা এখানে জাবেদা পৃষ্ঠা দিয়ে দেব। এরপরে আমাদের যে ঘরটা থাকবে এটা হচ্ছে টাকার ঘর। আমাদের এখানে আমরা টাকা লিখে দেব। এ পাশেও সেম, এ পাশে আমরা টাকা লিখে দেব। তাহলে দুই পাশে আমাদের কিন্তু সেম জিনিস হলো। একটু যে হাইলাইট করে দিই তোমাদের, দেখতে পারবে আমরা যদি এই মাঝখানটা একটু সেপারেট করি, এই মাঝখানটা যদি একটু সেপারেট করি, তাহলে আমরা কি দেখতে পাই যে এই পাশেও এইটুকুর ভিতরে যা আছে ওইটুকুর ভিতরে আমাদের কিন্তু তাই আছে। তাহলে পার্থক্যটা কি, কেন আমরা দুইবার করলাম? এবং এই জিনিসটা কিন্তু টি ছকের সাথেও মিলে গেছে, যে টি আকৃতি, তাই না? এই যে উপরে একটা দাগ থাকে এবং মাঝখানে একটা সেপারেট থাকে দুই সাইডে, এই জন্য এটাকে কি বলা হয়, টি ছক পদ্ধতি। এখন এখানে পার্থক্যটা হচ্ছে তোমার যে জায়গায়, সেটা হচ্ছে এই পাশে উপরে বাম কর্নারে আমাদের হচ্ছে ডেবিট লিখবো। মানে দেখতে পার্থক্যটা কোথায় বুঝিয়ে দিচ্ছি পরে আমি, যে কেন ডেবিট লিখবো। আর এই পাশে ডান কর্নারে আমরা লিখবো ক্রেডিট। তাহলে এই পাশে আমরা কি লিখেছি, ডেবিট, এই পাশে আমরা লিখেছি ক্রেডিট।
এবার আমরা বুঝতে পারলাম যে কেন দুইটা ঘর তৈরি করেছি আমরা, একই রকম ঘর, একই রকম কলাম, দুই সাইডে কেন? কারণ এই সাইডে হচ্ছে ডেবিট, ওই সাইডে হচ্ছে কি ক্রেডিট। এখন আমরা জানি যে প্রতিটা লেনদেনের দুইটা করে পক্ষ থাকে, একটা ডেবিট হয় আর একটা কি হয়, ক্রেডিট হয়, তাই না? তাহলে আমরা জাবেদা করেছি, তাহলে একটা ডেবিট হয় এবং আরেকটা ক্রেডিট হয়। তো মূলত একটা হিসাব, ভাড়া হিসাব নিয়ে যখন আমরা খতিয়ান করব, বা আমরা যখন ভাড়া হিসাবের একটা তাক তৈরি করব, সহজ ভাষায় যেটা আমরা গতকাল শিখেছি, যে একটা তাকের ভিতরে ওই তাকে শুধু ভাড়া নিয়েই থাকবে। যেমন লাইব্রেরিতে একটা তাকের ভিতরে যদি অর্থনীতি লেখা থাকে, ওই তাকের ভিতরে শুধু অর্থনীতি রিলেটেড সকল বই থাকে। তো আমাদের টিসক হচ্ছে বা খতিয়ান হচ্ছে হিসাব বিজ্ঞানের কি লাইব্রেরি। তো এই খতিয়ানে আমাদের প্রতিটা হিসাবের জন্য আলাদা আলাদা ঘর থাকবে, তাক থাকবে, এবং ওই ঘরের ভিতরে আমরা ওই হিসাব রিলেটেডই সব কিছু পাবো, ইনফরমেশন। তাহলে যদি এটা হয়, আনুমানিক ধরে নিচ্ছি ভাড়া হিসাবের খতিয়ান, ভাড়া হিসাবের তাক, তাহলে ভাড়া হিসাব কি শুধু ডেবিটই হয় সব সময়, নাকি ক্রেডিটও হয়? অবশ্যই ক্রেডিটও হয়। কারণ যেমন আগে এক্সাম্পল দিই তোমাদের, আমরা যদি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাড়া দিতে হয়, তখন কিন্তু কি আসবে, যে ভাড়া একটা খরচ, তখন ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আবার যদি আমরা কখনো ভাড়া পাই, তখন কিন্তু ওই ভাড়া হিসাবটা হয়ে যাচ্ছে কি, আমাদের নগদান ডেবিট হচ্ছে, ভাড়া ক্রেডিট হচ্ছে, কারণ ভাড়াটা তখন আমাদের কি আয়ের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। তাহলে ভাড়া তখন কি হয়ে যাচ্ছে, ক্রেডিট হয়ে যাচ্ছে। সো প্রতিটা হিসাব কিন্তু ডেবিটও হতে পারে, ক্রেডিটও হতে পারে, সময় এবং সুযোগ ভেদে, পরিস্থিতি ভেদে। তাহলে এই জন্যই আমাদের ডেবিট এবং ক্রেডিট দুইটা সাইড থাকবে। এবং জাবেদা থেকে যখন আমরা একটা নির্দিষ্ট তারিখের লেনদেনের জাবেদা আমরা খতিয়ানে নিয়ে আসবো, আমাদের খতিয়ানটা আমরা কিভাবে করব, খতিয়ানটা আমরা গতকাল আলোচনা করেছি যে খতিয়ানটা আমরা করতেছি এই কারণেই, যাতে হিসাব সমূহ সহজে আমরা একটা হিসাবের যতগুলো লেনদেন রয়েছে আমরা যেন সহজে খুঁজে পেতে পারি, এবং টোটাল ফলাফলটা আমরা এক নজরে দেখেই আমরা সেটাকে বুঝে নিতে পারি। তো এই খতিয়ান কিন্তু জাবেদার সাথে রিলেটেড। তো আমরা খতিয়ানে কিন্তু জাবেদা দেখে দেখেই লেনদেনগুলো নিয়ে আসবো। জাবেদা ছাড়া কিন্তু আমরা খতিয়ান করতে পারবো না, যেটা একটু আগে তোমাদের বলেছি যে জাবেদা পৃষ্ঠা কেন আসছে। তাহলে খতিয়ান যখন আমরা করতে ধরবো, তখন কিন্তু আমাদের জাবেদা থেকেই লেনদেনগুলো তুলে তুলে এনে আমাদের এই খতিয়ান করতে হবে। তো এই ভাড়া হিসাবে কিন্তু কি থাকতে পারে, ডেবিটও থাকতে পারে, ভাড়া হিসাব ডেবিটও হতে পারে, ক্রেডিটও হতে পারে। যদি ডেবিট হয় তখন আমরা ডেবিট পাশে লিখবো, এবং যদি ভাড়া হিসাবটা ক্রেডিট হয় তখন আমরা তারিখ দিয়ে, ওই তারিখটা দিয়ে ক্রেডিট পাশে লিখবো। এভাবে সবগুলো লিখে লিখে লাস্টে আমরা ফলাফল নির্ণয় করবো। এই ডিটেলসে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করবো। আজকে শুধু আমরা ঘরটা পরিচিত হই, তারপরও একটু ডিটেলসে আলোচনা করে দিলাম তোমাদের, যাতে নেক্সট ক্লাসে তোমাদের ধরতে সুবিধা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম হিসাব বিজ্ঞানে খতিয়ানের যে সনাতন পদ্ধতি, মোট দুইটা পদ্ধতি, একটা হচ্ছে সনাতন পদ্ধতি আর একটা কি চলমান জেরসক বা আধুনিক পদ্ধতি। তাহলে সনাতন পদ্ধতির আরেক নাম হচ্ছে টিএসক। এবং টিএসক কেন? কারণ এই সনাতন পদ্ধতির ঘরটা দেখতে টি এর মতো, মাঝখানে সেপারেশনের দাগ দুই, এবং উপরে একটা হেডিং, একটা দাগ দিতে হয়, যার কারণে এটা টির মতো দেখতে হয়। এবং সনাতন পদ্ধতিতে আমাদের ডেবিট এক পাশে থাকে, ক্রেডিট এক পাশে থাকে, এবং ঘরের ভিতর কি কি আছে এগুলি তোমরা মুখস্থ করে নিবে। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, টাকা, এক পাশ মুখস্থ করে আর এক পাশে ইজি। তাহলে এই হচ্ছে হিসাব বিজ্ঞানের খতিয়ানের সনাতন পদ্ধতি, যাকে আমরা বলতে পারি টিএসক পদ্ধতি। এখন এই টিএসক পদ্ধতি আমরা কিভাবে করব, এগুলো আমরা নেক্সট ক্লাসে করব, আজকে না, আজকে শুধু ঘর পরিচিতি। এবার আমরা যাই দ্বিতীয় যে পদ্ধতিটা আছে, আমরা একটু আগে বললাম যে হিসাব বিজ্ঞানের আধুনিক একটা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে কি চলমান জেরসক পদ্ধতি, বা এটাকে আমরা বলতে পারি আধুনিক পদ্ধতি। তাহলে আমাদের খতিয়ান নির্ণয় করার জন্য দুইটা পদ্ধতি, একটা হচ্ছে টিএসক বা সনাতন পদ্ধতি, এবং আরেকটা হচ্ছে চলমান জেরসক বা আধুনিক পদ্ধতি। এই আধুনিক পদ্ধতিটা হচ্ছে একটু আপডেটেড ভার্সন। যেমন আইফোন যখন বের হয় তখন কিন্তু প্রতি বছরই এর কিন্তু আপডেট ভার্সন বের হয়, 13, 13 প্রো, 13 প্রো ম্যাক্স। এবং পার্থক্যটা কোথায় থাকে আমরা সবাই জানি, যে হয়তো ক্যামেরার ফিচারে পার্থক্য থাকে, বা স্টোরেজে পার্থক্য থাকে, একটু কম বেশি থাকে, এভাবেই পার্থক্য করে করে কিন্তু, বা যেটা তোমার হচ্ছে কি বলার নাম, যে প্রসেসরে পার্থক্য থাকে, তাই না? তো এভাবেই কিছুটা পার্থক্য এনে এনে আপডেট ভার্সন করা হয়, যাকে আমরা বলি এটা হচ্ছে আইফোনের নতুন ফোন বা আপডেট ফোন। এখন এই হিসাব বিজ্ঞানীরা দেখলো যে টিএসক পদ্ধতিতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, এবং অনেক ডিটেলসে লিখতে হয়, একটু ঝামেলা আছে। যখন আমরা করবো তখন তোমরা বুঝতে পারবে। তো তারা কি করলো, তারা গবেষণা করে হিসাব বিজ্ঞানীরা দেখলো যে আমরা একটা নতুন ছক পেয়েছি,
বা নতুন একটা পদ্ধতি বের করেছি, এর মাধ্যমে খতিয়ান করলে অনেক অনেক ইজি হবে। এবং তখন সেটা সবার সম্মতিক্রমে রায় পেলো, ঠিক আছে হ্যাঁ এটা দেওয়া যেতে পারে, এভাবে করা যেতে পারে। এবং যখন এটা তোমার হচ্ছে প্রকাশিত হলো, তখন এটা নাম দেওয়া হলো কি, হিসাব বিজ্ঞানের আধুনিক পদ্ধতি বা চলমান যে ছক পদ্ধতি। চলমান যে ছক বলা হয়েছে এই কারণেই, কারণ এখানে প্রতিটা মানে লেনদেন লেখার সাথে সাথে ফলাফল পাওয়া যায়, একদম লেখার সাথে সাথেই সরাসরি ফলাফল পাওয়া যায়। এটা যখন আমরা করবো ম্যাথ তখন ভালোভাবে বুঝতে পারবো। আজকে শুধু ছকটা আমরা পরিচিত হই। আমরা টি ছকে যেমন দুই পাশে ডেবিট, এক পাশে ডেবিট আর পাশে ক্রেডিট ছিল, এখানে এরকম থাকবে না। এখানে কি আপডেটটা করেছে হিসাব বিজ্ঞানীরা আমরা সেটাই দেখবো। চল তাহলে ফার্স্টে আমরা যেটা করব যে উপরে একটা দাগ দিয়ে নিলাম, অর্থাৎ একটা বক্সই আঁকিয়ে নিলাম আমরা, ঠিক আছে, আমরা একটা বক্স আঁকিয়ে নিলাম। এখন আমরা যেটা করবো, এটা বাম পাশে, সর্ববাম পাশে আমাদের যেটা আমরা জানি তারিখের ঘর হয়, তারিখের ঘর দিলাম একটা। উপরে হেডিংটা একটু পরে দিচ্ছি কারণ এখানে একটু বিষয় রয়েছে, অর্থাৎ রোটা যেখানে আমরা শিরোনাম লিখব। তাহলে প্রথম যে কলামটা হবে সেটা কি, তারিখের। এরপরে কলামটা হবে আমাদের কি, বিবরণ। এরপরে কলামটা আমাদের হবে হচ্ছে জাবেদা পৃষ্ঠা। এইটুকু তো সেমি পাচ্ছি টি ছকের মধ্যে, তাই না? তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা। টি ছকেও কিন্তু তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা ছিল। পার্থক্যটা হবে এখন। তো এইটুকু করার পরে আমরা টাকার ঘরে লিখে ওই পাশে আবার ডবল করে লিখতাম সনাতন পদ্ধতিতে, টি ছক পদ্ধতিতে। বাট হিসাব বিজ্ঞানীরা যেটা আপডেট করেছে, তারা ডেবিট এবং ক্রেডিট এক পাশে নিয়ে গেছে। এইটুকু আপডেট করার মাধ্যমে তারা দেখেছে যে না, এর মাধ্যমে অনেক বড় উপকার হয় এবং এর মাধ্যমে টি ছক খতিয়ান করতে অনেক তাড়াতাড়ি হয় এবং সময় খুবই কম লাগে এবং ফলাফলও খুব ইজিলি বোঝা যায়। তো কিভাবে, এইখানে তারা যেটা করেছে যে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা ঠিক রেখে ওই ডেবিট আর ক্রেডিট দুই পাশে না দিয়ে তারা এক পাশে নিয়ে এসেছে। এইভাবে জাবেদা যেমন আমরা লিখতাম যে এই পাশে ডেবিট, এই পাশে ক্রেডিট। মোটামুটি এইটুকু ঘর, এই কলামটা বাদ দিলে আমাদের এই পর্যন্ত জাবেদার মতোই তারিখ, বিবরণ, আমাদের জাবেদা আমরা কি করতাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এইটুকুতে কিন্তু আমাদের সেমই থাকতেছে। দেখো তারিখ, বিবরণ, এখানে আমাদের কি হবে, যেহেতু এটা খতিয়ান সেহেতু আমাদের হবে জাবেদা পৃষ্ঠা। তোমরা যদি একটু বুঝে করতে পারো তাহলে দেখবে কোনো সমস্যা হবে না ছক নিয়ে। জাবেদায় আমরা জাবেদা এবং খতিয়ানের ছকের মধ্যে অনেকটাই মিল রয়েছে, জাস্ট একটু মাথা খাটিয়ে করলেই দেখবে যে ইজি। খালি কয়েকটা কলমের পার্থক্য, সেটা তোমরা মুখস্থ করে নেবে। তাহলে যার যেটা ভালো লাগে আমি আবার বলে দিচ্ছি, টি ছক, চলমান যে ছক, দুইটাই ছক আঁকিয়ে দিচ্ছি এবং নেক্সট ক্লাসে ইনশাল্লাহ করাবো ম্যাথ। তখন যার যেটা ভালো লাগবে, যেটাই ভালো বুঝবে সেটাই তোমরা করবে। তবে আমার সাজেশন থাকবে চলমান যে ছক পদ্ধতি, কারণ আমি নিজেও চলমান যে ছক পদ্ধতির মাধ্যমে করতে অভ্যস্ত ছিলাম, খুবই ইজি লাগতো। তাহলে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা দিব। এরপরে আমরা যেটা করবো, এখানে লিখবো ডেবিট টাকা, যেটা আমরা জাবেদায় লিখতাম, তাই না, ডেবিট টাকা। এরপরে লিখবো আমরা হচ্ছে ক্রেডিট টাকা। এই ঘরটাতে একটু ডিফারেন্স হবে, লাস্টের ঘরটাতে ডিফারেন্সটা কি হবে, এইখানে আমাদের এই দুই ভাগে ভাগ করতে হবে ঘরটা, অর্থাৎ লাস্টের কলামটা আমাদের দুইটা কলাম বানাতে হবে, কিন্তু উপরে পুরোটা মিলিয়ে দেওয়া যাবে না। একটু খেয়াল করো, এই উপরের দাগটার সাথে মিলিয়ে দেওয়া যাবে না, কারণ এই ঘরের ভিতরে আমাদের দুইটা র হবে। কয়টা র হবে, দুইটা। এইখান থেকে আমরা আরেকটা দাগ দিয়ে দিব। তাহলে কয়টা রো হলো, এই পুরোটা কিন্তু একটা রো ছিল, বাট লাস্টের ঘরটা শুধুমাত্র দুইটা র হয়ে যাবে। এবং আমরা করার সময় এটুকু একটু বড় করে নিব। চলমান যে ছক যদি করি আমরা, এই প্রথম রোটা, হেডিং এর ঘরটা আমরা একটু বড় করে নেব, যাতে লাস্টের ঘরে আমরা দুইটা র বানিয়ে উপরে এবং নিচে লিখতে পারি, লেখার জায়গা থাকে। কেন করলাম, এখানে এটা নাম থাকবে জের বা উদ্বৃত্ত বা ব্যালেন্স, এবং নিচে আবারও সেম এই কথাটাই লিখবো, ডেবিট টাকা, এই পাশে লিখবো ক্রেডিট টাকা, সেম জিনিস আবার লিখবো। শেষ। এটাই হিসাব বিজ্ঞানের চলমান জের ছক বা আধুনিক পদ্ধতিতে খতিয়ান নির্ণয় করা ঘর। আমাদের পার্থক্যটা খুব বেশি না, হিসাব বিজ্ঞানের জাস্ট পার্থক্যটা এনেছে এটাই যে আমরা আগে এই পাশে ডেবিটের জন্য একটা খতিয়ান যখন নির্ণয় করতাম, ডেবিট ওই হিসাব রিলেটেড যে হিসাবের খতিয়ান করতেছি আমরা, যে হিসাবের তাক বানাচ্ছি, ওই হিসাব সম্পর্কে সব লেনদেন আমরা ওই তাকের ভিতরে আনবো সহজে খুঁজে পাওয়ার জন্য, বোঝার জন্য। ওই হিসাবের যখন ডেবিট হতো তখন আমরা ডেবিট পাশে লিখতাম, ওই হিসাবটা যখন কোনো লেনদেনে ক্রেডিট হলে জাবেদা থেকে আমরা যদি পাইতাম যে ওই হিসাবটা ক্রেডিট হয়েছে, তখন আমরা ক্রেডিট পাশে লিখতাম। এভাবে লিখে লিখে নিচে ব্যালেন্স নির্ণয় করতাম।
বাট হিসাব বিজ্ঞানের আপডেট করছে এই জায়গায় ওই ডেবিট আর ক্রেডিট আমাদের বারবার করতে হবে না, দুই পাশে যে এক পাশে ডেবিট এবং ক্রেডিট থাকবে, আমরা জাস্ট সিরিয়ালে করে যাব। এবং আরও কিছু বেনিফিট রয়েছে যেটা আমরা করবো যখন ম্যাথ, তখন ইনশাল্লাহ বুঝতে পারবো। তাহলে ঘরটা কি হলো, প্রথমে তারিখের ঘর, বিবরণের ঘর সেম, এটুকু সেম থাকবে, এটাও সেম থাকবে, জাবেদা পৃষ্ঠা। তাহলে সনাতন পদ্ধতির সাথে এটা মিল রয়েছে, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা। এরপর আমাদের ডেবিট টাকা, ক্রেডিটের জন্য ক্রেডিট টাকা লেখার জন্য। এবং লাস্ট কলামটাতে আমাদের দুইটা কলাম বানাবো এবং দুইটা র থাকবে উপরে, এটার নাম থাকবে জের বা ব্যালেন্স বা উদ্বৃত্ত, যেটা লিখতে পারো তোমরা, পছন্দ হয়, বইতেও আছে, দেখে নেবে। তাহলে জের মানে কি, ব্যালেন্স। জের বাংলা শব্দ, এটাও হিসাব দিন একটা শব্দ যেটা আমরা পরিচিত না। ব্যালেন্স তো আমরা বুঝি, যে তোমাকে বলা হলো তোমাকে 10 টাকা দিয়েছি, তুমি দুইটা কলম কিনেছো, দাম হচ্ছে 4 টাকা করে, 8 টাকা, আর তোমাকে 2 টাকা বেঁচেছিল, তুমি ওখান থেকে 1 টাকা দিয়ে একটা চকলেট কিনেছো। আচ্ছা ঠিক আছে, সর্বমোট তাহলে ব্যালেন্স কত আছে তোমার কাছে এখন? তখন আমরা কি করি, কত টাকা দিয়েছিল, কত টাকা কি কিনেছি বাদ দিয়ে, জি স্যার আমার কাছে 1 টাকা আছে ব্যালেন্স। তো ব্যালেন্স মানে আমরা কি বুঝি, যে সর্বশেষ ফলাফলটা বা ফাইনাল রেজাল্টটা। তাহলে এটা হচ্ছে সেই ব্যালেন্সেরই বাংলা শব্দ, বাংলা অর্থ হচ্ছে জের বা উদ্বৃত্ত। তাহলে জের বা উদ্বৃত্ত কথাটা যখন থাকবে বুঝে নিবি, এটা মানে বুঝিয়েছে মোট টাকা বা সর্বশেষ ফলাফলের একটা ধাপ। ব্যালেন্স ইংলিশে যাকে বলে ব্যালেন্স, এটা মনে রাখবে। তাহলে লাস্টে ঘরে ব্যালেন্সের ঘরে আমরা আবার কি লিখবো, এই নিচের রতে লিখবো ডেবিট টাকা, এই পাশে কলামে লিখবো ক্রেডিট টাকা। তাহলে এই পাশে আমরা লিখবো কি ডেবিট টাকা, এই পাশে লিখবো আমরা হচ্ছে ক্রেডিট টাকা। এবং তাহলে আমাদের খতিয়ানের চলমান যে ছক পদ্ধতির ছকটা কমপ্লিট। এবং কিভাবে ম্যাথ করে আমরা কি হবে না হবে এগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ একটা এক্সাম্পল নিব, খুব ছোটখাটো একটা এক্সাম্পল নিয়ে জাস্ট বোঝার জন্য ছকে অ্যাপ্লাই করে টি ছকও করবো আমরা ইনশাল্লাহ, চলমান যে ছক আধুনিক পদ্ধতিও করব। এবং এই ক্লাসে তোমরা ডিসাইড করবে যে তোমরা কোন পদ্ধতিতে করতে চাও, কারণ দুইটা তো করতে পারবে না সবসময়, তোমাদের যে কোনো একটা বেছে নিতে হবে। তো যার যেটা ইজি লাগবে প্র্যাকটিস করার মাধ্যমে সেটা নিয়ে তোমরা কন্টিনিউ করবে। আর এরপরে তো ইনশাল্লাহ আমরা নেক্সটে আরও অনেক এক্সাম্পল নিয়ে আমরা খতিয়ান তৈরি করবো, আরও বিশদ আলোচনা হবে ইনশাল্লাহ। তো আশা করি বুঝতে পেরেছ। তাহলে টি ছক এবং চলমান যে ছক আধুনিক পদ্ধতি অবশ্যই এখনই প্র্যাকটিস শুরু করো। ঘর আঁকিয়ে প্র্যাকটিস শুরু করো। ঘরটা তোমাদের আগে মাস্ট আয়ত্তে আনতে হবে। আমি যাওয়াদের সময় সেম কথা বলেছিলাম যে ঘর কিন্তু প্র্যাকটিস যদি না করো, ঘর না শুধু তুমি যদি ম্যাথও প্র্যাকটিস না করো, পরীক্ষা হলে যে একটা সমস্যার সম্মুখীন মাস্ট হবে, আল্লাহ না করো, যে তোমরা সবই পারো কিন্তু ঘর আঁকাতে পারতেছো না। অর্থাৎ 2-1টা আঁকিয়ে তারপরে যেন কি হবে, তারপরে এখানে যেন কি হবে, কারণ হিসাবে কিন্তু আরো অনেক ঘর বই বাকি আছে আমাদের করা। তো সবগুলো যখন একসাথে হবে তখন কিন্তু গভর্নমেন্ট পেয়ে যাবে প্র্যাকটিস না করার কারণে। এই জন্য প্র্যাকটিস মাস্ট। জাবেদার ঘর প্র্যাকটিস করে একদম মাথায় এতদিন তো ইনশাল্লাহ এসে গিয়েছে তোমাদের। কি থাকে, তারিখ বিবরণ, জাবেদা তারিখ বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এইভাবে এবার খতিয়ানের ঘর দুটো তোমরা একদম ঠোঁটস্থ করে ফেলবে, মাথায় নিয়ে এসে ফেলবে যে খতিয়ানের ঘর টি ছকে কীভাবে হয় এবং চলমান আধুনিক কী কী থাকে, একদম ঠোঁটের আগে থাকবে। ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করো, ঘরগুলো আঁকাও এবং ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে প্র্যাকটিস শুরু করবো আমরা ম্যাথ। সো আজকে এই পর্যন্তই। আমার জন্য দোয়া করবে এবং মহান আল্লাহ তাআলা তোমাদের সবাইকে ভালো রাখুক। আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বে। দেখো আমাদের জীবনটা আমাদের আল্লাহ তাআলা তৈরি করেছেন কী জন্য, আমাদের সৃষ্টি করেছেন কী জন্য। আমাদের এবং জিনজাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধুমাত্র মহান আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আমাদের দুনিয়াতে এসেছি আমরা মুসাফির হিসাবে, এখানে আমরা কিছুদিন থাকবো, ঘুরবো, এরপরে আবার চলে যেতে হবে আমাদের কার কাছে, আল্লাহর দিকে আমাদের প্রত্যাবর্তন করতে হবে। যেটা আমরা সবসময় বলে থাকি যখন কেউ মারা যায় যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমাদের কিন্তু আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। তাহলে এই জিনিসটা মাথায় রেখে অ্যাটলিস্ট আমাদের অবশ্যই দুনিয়াবি তো আমাদের দুনিয়ার জীবিকোপার্জনের জন্য তো অবশ্যই হালাল পথে আমাদের এগোতে হবেই। পড়াশোনার মাধ্যমে, চাকরি করার মাধ্যমে, ব্যবসার মাধ্যমে হালাল পথে আমাদের অবশ্যই এগোতে হবে। এর পাশাপাশি মূল যে উদ্দেশ্যটা, যেমন আমরা যখন হিসাব বিজ্ঞানের ম্যাথগুলো করি আমাদের মূল উদ্দেশ্য থাকে কি, একটা ফলাফল নির্ণয় করা সর্বশেষে। এর ভিতরে আমরা অনেক কিছু করি, তো এই মূল উদ্দেশ্যটা ঠিক রেখে কিন্তু আমরা সব কিছু করি। এখন যদি আমরা ফলাফল নির্ণয় করতে না করি, শুধু করে গেলাম, তাহলে লাভ কি হলো? কোনো লাভ হলো না কিন্তু, জাস্ট আমরা শুধু ডাটাগুলো এন্ট্রি করলাম। সেম এভাবে আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে মাথায় রাখতে হবে অলওয়েজ, যে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা এবং আল্লাহ তাআলার আদেশ নিষেধ মেনে চলা। ঠিক আছে, তো তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা আদেশ হচ্ছে নামাজ পড়া। অবশ্যই আমরা নামাজ পড়বো। নামাজ যখন কন্টিনিউ করবে তখন ইজিলি সকল পাপ কাজ থেকে, যখন তো শয়তান অনেক ওসওয়াসা দেবে তোমাদের, শয়তান সবসময় বলবে যে পড়ো না, আরে তুমি তো অনেক গুনাহ করে ফেলেছো, আরে তোমার দ্বারা তো অনেক খারাপ কাজ হয়ে গেছে, তোমার নামাজের সময় অনেক কথা মাথায় আসে। শয়তান এইভাবে তোমাকে বিপদে নিয়ে যাবে। যখনই তুমি নামাজ পড়বে না তখন শয়তান জয়লাভ করলো। তুমি কখনোই চাবে না, আমি কখনোই চাবো না যে শয়তান জয়লাভ করুক। আমরা সবসময় চাবো কি, যে আমি জয়লাভ করে আল্লাহকে সন্তুষ্ট করি। তাহলে নামাজটা কন্টিনিউ করতে হবে, যত যাই হোক, যত বিপদে আসুক, যত যাই হোক, নামাজটা কন্টিনিউ করতে হবে।
কন্টিনিউ করলে যেটা হবে ফলাফলটা ধীরে 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 নামাজ জিকিরের মাধ্যমে আল্লাহর অতি কাছে চলে যাবে এবং আল্লাহ তাআলা পছন্দের আমরা আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করতে পারবো এবং এইভাবে আমাদের পাপ কাজগুলো আস্তে আস্তে চলে যাবে। আমরা আর দেখবে যে পাপ কাজ হচ্ছে না আমাদের দ্বারা। এটাই কুদরত। তাহলে মহান আল্লাহ তাআলার একটা রহমত। তাহলে আমাদেরকে নামাজ অবশ্যই কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর কোরআন শরীফ পড়বে, হাদিস পড়বে, ইসলামিক জ্ঞান অর্জন করবে, আর অবশ্যই অবশ্যই পিতা মাতা আত্মীয় স্বজন সকলের জন্য দোয়া করবে, সকলের জন্য, শুধু নিজের জন্য না, নিজের জন্য সকলের জন্য আমার জন্য দোয়া করবে। সো আল্লাহ হাফিজ।